রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে কান পাতলেই শোনা যায় যে রাহুল গান্ধী তিনি কি পার্মানেন্টলি তার রাজনৈতিক ক্যারিয়ারে রাজনৈতিক উপহাসের এক নিদর্শন হিসেবেই থেকে যাবেন, এক রাজনৈতিক কৌতুকের বিষয়বস্তু হয়ে থাকবেন। এই প্রশ্ন এবার গভীরভাবে উঠতে শুরু করেছে। তার কারণ তার সাম্প্রতিক আচরণ এবং সাম্প্রতিক মন্তব্য। তিনি বেশ কয়েকটি নিজস্ব দলীয় সভায়, বিশেষত পুনেতে গিয়ে যে মন্তব্যগুলি করেছেন বিভিন্ন সময়ে, সেই মন্তব্যগুলি এবং তার কর্মকাণ্ড, যেগুলিকে আন্দোলন না বলে অনেকে উপহাস করছে, সেখানে তিনি মন্তব্য করেছেন কয়েকটি জায়গাতে যে মোদি আর অমিত শাহ নাকি শেষ অর্থে যেটুকু বোঝা যায় যে তাদের রাজনৈতিক ক্ষমতাটা শেষ। এবার এই মন্তব্য রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। অবশ্যই সেটা গভীর চিন্তার জন্য নয়, হাসাহাসির জন্য। কেন? আর আগামীতে যারা এই বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ, মোদির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভীষণ চিন্তিত আর করুণ আর্তনাদ করছেন, তাদের জন্য এই এপিসোডে কয়েকটি বিশেষ তথ্য তুলে ধরছি। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। রাজ্যে তো পালাবদল হয়েছে। তৃণমূল কংগ্রেসের অপশাসন, অন্ধকার যুগ, এইসব পার করে ৪ঠা মে বহু প্রতীক্ষিত যেন এক স্বাধীনতা, এই স্বাধীনতা এই রাজ্যে এসেছে। এবং যেটা অনেকবার উল্লেখ করবার চেষ্টা করি এবং করেওছি অতীতে, যে এই প্রথম পশ্চিমবঙ্গে একটি ভারতবর্ষের সরকার চলছে। তার কারণ এটা আপনারা বলতেই পারেন যে এর আগে তো কংগ্রেস জমানা স্বাধীনতার পরবর্তীতে ছিল, সেই অংশটাকে যদি খানিকটা বাদ দেন, বিধানচন্দ্র রায় অংশটা, পরবর্তী যে বিভৎস ৪৯টা বছর কাটিয়েছে, ৫০ বছর মানে অর্ধ শতাব্দী, সেটা কখনো একটি দেশীয় সরকার ছিল না। একদম এপিসোডের শেষে এই যে বক্তব্যটা বললাম, এটার সাথে এবার যেটা বলবো সেইটার যোগসূত্রটা তুলে ধরব। খেয়াল করে দেখুন, রাহুল গান্ধী কাকে বলছে যে মোদি নাকি শেষ। এখন এরকম কথা কিন্তু রাহুল গান্ধী বলছে না শুধু, এটা একটা বিশেষ, আমি আগের একটা এপিসোডে গতকালকেই এটা বলেছি, একটা নেগেটিভ ন্যারেটিভ তৈরি করবার বিপুল প্রয়াস চলছে। সরকার বিরোধিতা, সেটার মানে কেন্দ্রীয় সরকারের বিরোধিতার একটা ন্যারেটিভ তৈরি করবার বিপুল প্রয়াস চলছে। ঠিক এর আগের এপিসোডে অসংখ্য হতে পারে ষড়যন্ত্র নাকি তার মিসিং লিঙ্কগুলো প্রায় এক্সপোজড, সেই এপিসোডটা তুলে ধরেছি। যে আসল মাথা কি আমেরিকায়, সেটা আপনারা বিচার করবেন, ভবিষ্যৎ বলবে, কিন্তু যোগসূত্রগুলো বড্ড স্পষ্ট। আর এক্ষেত্রে এই রাহুল গান্ধীর এই যে আচরণ এবং সরকার বিরোধিতার যে একটা বিরোধী ন্যারেটিভ তৈরি করা ইচ্ছাকৃতভাবে, সেই ন্যারেটিভটার একটা অন্যতম অস্ত্র বলা যায় সোশ্যাল নেটওয়ার্ক ওয়েবসাইটগুলো। আর সেই সোশ্যাল নেটওয়ার্ক ওয়েবসাইট গুলির মধ্যে ফেসবুক এবং তার প্রধান জুকারবার্গ, তাকে ক্ষমা চাইতে হয়েছিল এই রিসেন্ট যন্তর মন্তর যে এজিটেশনটা হলো আরশোলাদের নেতৃত্বে, সেখানে এবং তার আগে পরে বিশেষ কিছু ঘটনা তুলে ধরে ভারত সরকার, আইটি মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব
তিনি দেখিয়ে দেখিয়ে বলেছিলেন যে কিভাবে অ্যালগরিদম চেঞ্জ করা হয়েছে, কিভাবে বুস্ট পোস্ট করা হয়েছে, নির্দিষ্ট টপিককে ট্রেন্ডিং এ আনা হয়েছে, নির্দিষ্ট হ্যাশট্যাগকে ট্রেন্ডিং করানো হয়েছে, আচমকাতার আর্টিফিশিয়ালি তার কি বলবো রিচকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এগুলো সব কিছুর প্রমাণ দিয়ে তিনি মেটা কর্তৃপক্ষের কাছে যখন জবাব চান তখন তাদের কাছে কোনো জবাব ছিল না। ফলত ওই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তার পোস্ট সরিয়ে দেওয়া এবং সেটাকে ফিরিয়ে দেওয়া করতে গিয়ে সেই যে ফাঁসে ফেঁসে গেল মেটা, সেখান থেকে উঠে আসলো অনেক তথ্য, আর সেই তথ্যগুলো জন্য ওই জুকারবার্গকে ক্ষমা চাইতে হলো। তার সাথে আরো ভয়ঙ্কর তথ্য উঠে এসেছিল, সেখানে যারা স্বীকার করেছিলেন এর মাধ্যমে তারা কোটি কোটি ডলার কামিয়েছেন এই কাজটা করে, সেটাও স্বীকার করেছে তারা। তো এটা হচ্ছে প্ল্যাটফর্মটা, প্রেক্ষিতটা। রাহুল গান্ধী যে মোদীকে বলছে শেষ, এবার একটু পাশাপাশি রাখুন তো সুধী দর্শকবৃন্দ। 70-এর দশক থেকে বা তারও আগে থেকে খানিকটা যার সংঘ প্রচারক হিসেবে যার রাজনৈতিক জীবন বলা যায় বা সংঘ স্বয়ংসেবকের জীবন শুরু, 80-র দশক থেকে যার স্টেট সেক্রেটারি এবং সর্বভারতীয় জেনারেল সেক্রেটারির অভিজ্ঞতা, 15 বছরের মুখ্যমন্ত্রিত্বের অভিজ্ঞতা এবং তার সাথে এই 12 বছরের বেশি পার হয়ে যাওয়া দেশের প্রধানমন্ত্রিত্বের অভিজ্ঞতা, একদম একজন সাধারণ সংঘকর্মী হিসেবে যার জীবন শুরু, যার রাজনৈতিক মতাদর্শের এই গোটা সময়কালটাকে যদি ধরা হয়, 15 বছর 12 বছর দেশের সর্বোচ্চ দুটি স্তরে একটা মুখ্যমন্ত্রী একটা প্রধানমন্ত্রী হিসেবে যার অভিজ্ঞতা, আর দেশীয় প্রসার মানে কি বলে দলীয় সংগঠনের ক্ষেত্রে যার রাজ্য এবং দেশের জেনারেল সেক্রেটারি হিসেবেও প্রায় 15 বছরের কাছাকাছি দীর্ঘ সময়ের অভিজ্ঞতা, তার পাশে যদি রাখা হয় রাহুল গান্ধীকে, যিনি আমার জ্ঞানত আপনারা জানান বোধহয় তিনি পঞ্চায়েতের মেম্বার, পৌরসভার কাউন্সিলর, পঞ্চায়েত সমিতি এই সমস্ত কিছু বোধহয় কোনোদিন হননি। পৌরসভার চেয়ারম্যান বা মেয়র কর্পোরেশনের এসবও যার কোনোদিন তিনি হননি, যার কোন রাজ্যের বিধায়ক হয়েছেন বলেও শুনিনি কখন, আবার কোন কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রী তিনি হয়েছেন এমনটাও নয়। কিন্তু তার যেটা সম্বল এমপি হিসেবে, দীর্ঘদিনের এমপি, আর এই এখন বিরোধী দলনেতা, তিনি কি সেটা মনে রাখেন? ওনাকে শেষ এটা মানে বলা সাজে? আজকে তিনি থানায় ঢুকে যাচ্ছেন, প্যালেট গান তার ইয়েকে নিয়ে, ভিকটিমকে নিয়ে, যেখানে সুপ্রিম কোর্টে সেই মামলাটা করাতে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে হ্যাঁ ওটা হচ্ছে পুরো বিষয়টাই একটা লিগাল হ্যান্ডেল বা একটা লিগাল ওয়েপন বলা যায়, যেটা এই সমস্ত রাইট বা দাঙ্গা কন্ট্রোলের ক্ষেত্রে পুলিশ বা র্যাব এরা ব্যবহার করে থাকে। এবার সেই থানায় গিয়ে এবার সেইটা নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে, থানায় গিয়ে তিনি কি করছেন, এফআইআর যতক্ষণ না হবে ততক্ষণ তিনি ওখানেই বসে থাকবেন,
আচ্ছা, সেটাও রাজনৈতিক নেতারা করে। এখানে দেখাচ্ছেন অমিত শাহের ছবি সেখানে কেন? তাহলে প্রশ্ন উঠবে যে নেহেরুর ছবি কেন বিভিন্ন থানায়, বিডিও অফিসে, এসডিও অফিসে সারা ভারতবর্ষ জুড়ে থাকতো? তিনি কোন কোন থানার প্রধান ছিলেন সেই সময়? এখনো কোথাও কোথাও দেখা যায়। কেন থাকে? তিনি কে? তিনি তো প্রাক্তন প্রধানমন্ত্রী, বহু বছর আগে। এবার আসি এই যে পার্সপেক্টিভ তৈরি করা, ন্যারেটিভ তৈরি করবার একটা ব্যর্থ চেষ্টা, এবং সেই চেষ্টাটা সমাজের মধ্যে এমন ভাবে একটা মানসিকতা তৈরি করা যে ওই মানসিকতা বা ওই ন্যারেটিভটা তৈরি করে যদি ভোট বৈতরণী পার করা যায়। এই সিজেপি তো অ্যাকচুয়ালি কোনো রাজনৈতিক দল নয়, কোনো রেজিস্টার্ড সংগঠনও বোধহয় নয়। তাহলে তারা সেই সিজেপি, এই নামটাকে অবলম্বন করে কাদের হয়ে কাজটা করলো? মূলত কেজরিওয়াল এবং রাহুল গান্ধীকেই সেখানে মূল অংশ নিতে দেখা গেছে। এবং আজকে হই হই করছে অনেকে, এই দেখো রাহুল গান্ধী কি করছে, ওই দেখো রাহুল গান্ধী কি করছে। কিন্তু অ্যাকচুয়ালি সেই সমস্ত জায়গাগুলো তিনি করছেনটা কি? আজকে যদি ভোটার নিরিখে দেখা হয়, তাহলে এই রাহুল গান্ধীর কংগ্রেস যদি বলে যে কে হবে দেশের প্রধানমন্ত্রী, তাদের ওই জোট ছাড়া কংগ্রেস একা ভারতবর্ষে লড়তে পারবে তো? আর যদি লড়তে যায়, তার ঠ্যাং ধরে কারা কারা টানাটানি করবে। প্রধানমন্ত্রীত্বের দাবিদার যদি হয়ে ওঠার দাবি হয়, তাহলে রাহুল গান্ধীর থেকেও বর্ষিয়ান কিছু মুখ এখনো প্রত্যাশা নিয়ে বসে থাকে। এমনকি তার দলের মধ্যেই তার বিরোধিতা উঠে আসতে পারে। তাহলে এই যাকে ওই গোদা বাংলা ভাষায় বলে কোট আনকোট, এই যার মুরদ বা ক্ষমতা, সে মোদিকে নাকি বলছে, অমিত শাহকে নাকি বলছে তারা শেষ। পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই জায়গাটা বোঝাটা খুব জরুরি। এই জন্য মনে হয় আমার যে এই নেগেটিভ ন্যারেটিভ বা এই ধরনের একটা বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা এই পশ্চিমবঙ্গের সোশ্যাল নেটওয়ার্ক গুলোতেও আগেও ছিল, এখন আরো জোরদার হচ্ছে। তার কারণ এখন সরকারে রয়েছে বিজেপি। প্রচুর প্রচুর উন্নয়নমূলক কাজকর্মগুলো কিন্তু হচ্ছে, মুহুর্মুহুর হচ্ছে। আর এই নেগেটিভ ন্যারেটিভ দিয়ে সেইগুলোকে চেপে দেওয়ারও অসংখ্য চেষ্টা চলছে। তাদেরকে ভাবতে বলবো যে ওই 4 তারিখ বিকেলের আগের পরিস্থিতিটার কথা একটু ভাবতে, কংগ্রেসি আমলটাকে একটু ভাবতে, তাদের আমলে স্ক্যামগুলো, কেলেঙ্কারিগুলো একটু ভাবতে। আর এই রাহুল গান্ধী কি সত্যি সত্যি এই দেশের প্রধানমন্ত্রীর মুখ হয়ে উঠতে পারবেন? এমনকি এই রাজ্যে যিনি এখন প্রায় নিঃসঙ্গ হয়ে ফেসবুক নেত্রী হয়ে গেছেন, তিনিও কি ফোঁস করে উঠবেন না? তার সেই আশা যদি জাগে। শুধুমাত্র উত্তরপ্রদেশের নির্বাচন, উত্তরাখণ্ড, পাঞ্জাব, এই নির্বাচন রাহুল গান্ধীর পাখির চক্কি? আর তা যদি হয়, তাহলে এটাও ঘটনা, এরা এদিকে যা করছে ওদিকে বিজেপি কিন্তু ওই যাকে বলে মাস্টারমশাইরা আমাদের ছোটবেলায় বলতেন, বাইরের দিকে মন দিও না, নিজের পড়া করো। মানে আশপাশে অন্যদিকে মনোযোগ দিও না, পড়ায় মন দাও। আর বিজেপি এই গোটা ঘটনাগুলোর মধ্যে চতুর্দিকে ঘটছে আর ভাবছে এর ভোটে এফেক্ট কি আছে, কারণ সব শেষে ভোটের বাক্সটাই কিন্তু
আসল কথা বলে। তাহলে সবশেষে কি দাঁড়ালো শুধু দর্শকবৃন্দ? এই উচ্ছৃঙ্খলতা কখনো যাদবপুরে হবে, কখনো অন্য জায়গায় হবে। মানে এরা এখন আবার মাথা ঝাড়া দিয়ে যে করবার যে একটা ব্যর্থ প্রয়াস, সমস্ত দিক থেকে নিঃসঙ্গ হয়েও চেষ্টা করছে, তাদের জন্য এই তথ্যগুলো থাকলো। কিন্তু তার সাথে একটা সতর্কতাও থাকবে, এই এখনকার রাজনীতিটা কিন্তু আর সেই রাজনীতি নেই যে যেন মনে হচ্ছে যে এখানেই একটা আদর্শ নিয়ে কিছু চলছে টলছে, এরা ব্যাপারটা তা নয়। একটু স্মরণ করবেন, চীনের শাসন ব্যবস্থা এই পশ্চিমবঙ্গে 34টি বছর ছিল, আর পাকিস্তানি শাসন ব্যবস্থা সহ একটি সরকার বা জামাতি সরকার এই পশ্চিমবঙ্গে 15টা কাটিয়ে বিদায় নিল। তাহলে এবার ভারতবর্ষের সরকারটা কি কি করছে, যতটুকু পারা যায় তাকে সহযোগিতা করা, অবশ্যই ভুল হলে সুস্থ সমালোচনার মাধ্যম দিয়ে তার ভুলটাকে দেখিয়ে দেওয়া। শুধু দর্শকবৃন্দ, আপনাদের এই এপিসোডগুলো ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, একটু সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত ভীষণ গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন। আগামী দিনে অনেক কিছু দেখা অপেক্ষায় আমরাও আছি, এবং আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতরম, জয় হিন্দ, নমস্কার।